দেখ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় অধ্যায়ের নাম হলো ব্যাপন, অবিশ্রবণ, প্রসাধন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হলো উদ্ভিদের জন্য। কার জন্য? উদ্ভিদের জন্য। ব্যাপনের কথাটা তুই আগে এমনি নর্মালি একটু খেয়াল কর। ব্যাপন কি? একদম সহজ ভাষা বললে ব্যাপন হলো, এভাবে চিন্তা করো, যেমন আমাদের বিরিয়ানি রান্না হয় না, এটা গ্রান সব জায়গায় ছড়িয়ে পড়ে না? আমরা সেন্ট মারি না, এটা গ্রান সব জায়গায় ছড়িয়ে পড়ে না? কাঁঠাল পাকলে সব জায়গায় গ্রানটা ছড়িয়ে পড়ে না? মানুষ একটা পিছন দিয়ে গ্যাস চালে এটা সব জায়গায় ছড়িয়ে পড়ে না? হয় কি না? তাহলে এই যে গন্ধ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে ব্যাপন বলে। সহজ ভাষায় কি? গন্ধ ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি? ব্যাপন। এখন কোনো একটা জায়গায়, যেমন ধর এখন কোরবানি হচ্ছে, কোরবানি তুই জানোস যে ময়লা আবর্জনাগুলো এমন জায়গায় রাখছে যেগুলো সারাদিন এখন দুর্গন্ধ ছড়াচ্ছে, ঠিক না? যে আমরা ঠিকমতো পরিষ্কার করে নাই, করে নাই। কিন্তু এই যে গন্ধ আবর্জনা, মানে গন্ধ যে আসতেছে, এই দুর্গন্ধ, এটা আস্তে আস্তে বাড়বে না কমবে? এটা আস্তে আস্তে বাড়বে না কমবে? চিন্তা করে দেখতো। বাড়বে মানে কি? আস্তে আস্তে পুরো এলাকা, মানে দুনিয়া সবগুলো কি কোরবানির সরি গরুর ফসা গন্ধ হয়ে যাবো না? এটা আস্তে আস্তে কমবে। যতদিন যাবে তত কি হবে? এটা যতদিন যাবে তত কমবে। কথা কি বোঝা যাচ্ছে? কেন কমবে? নর্মালি ব্যাপারটা এভাবে চিন্তা কর যে ধর এটা একটা, ধর এই কাগজ, এটাতে ধরো এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। এই ছোট্ট একটা জায়গায় ধরো কোনো একটা গন্ধের সৃষ্টি হয়েছে। কথা কি ক্লিয়ার? এই গন্ধটা এরকম পুরোটা সাদা না? এই গন্ধটা পুরো এরিয়া সবটাতে কী হবে? আস্তে 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 ছড়াবে। ছড়াতে 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 একটা সময় কী হয়ে যাবে? গন্ধটা নাই হয়ে যাবে। গন্ধটা কী হয়ে যাবে? নাই হয়ে যাবে। এখন এটা কেন হবে? নর্মালি এটা হয় এই কারণে, প্রথমে যখন এই জায়গাটাতে যেটা ঘন, মানে যেটা গন্ধের জায়গা, এটা হলো উচ্চ ঘনত্বের জায়গা। কিসের ঘনত্বের জায়গা? উচ্চ ঘনত্বের জায়গা। এখানে গন্ধটা বেশি। এই গন্ধটা যেখানে আস্তে আস্তে যেখানে ছড়াবে, ওই জায়গাতে তো কোনো গন্ধ নাই। গন্ধ আছে? নাই। তো ওইখানে যত এটা ছড়াতে থাকবে তত এটা আস্তে আস্তে ফাটল হইতে থাকবে না? মানে গন্ধ যদি একটা, যদি কী হয়, গন্ধটা এইভাবে চিন্তা করো, গন্ধ ধরো একটা বস্তা ভরা বালুর মতো। বালুগুলোর যদি আমি সব জায়গায় আস্তে 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 ছিঁড়ে ছিঁড়ে দিই, তাহলে বালুটা আস্তে আস্তে কমবে না বাড়বে? বস্তা থেকে বালুটা কমবে না বাড়বে? এটা কমবে না, কারণ আমি তো বস্তা থেকে বালুগুলো ছিঁড়ে দিচ্ছি সব জায়গায়। তো গন্ধ ধরো যে একটা বস্তাতে একটু গন্ধ আছে, গন্ধটা যখন সব জায়গায় আস্তে আস্তে সরে ছিঁড়ে যাবে, তাহলে গন্ধের পরিমাণটা আস্তে 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 কী হবে? কমবে না? এবং কি এটা কতক্ষণ পর্যন্ত এই গন্ধটা থাকবে? যতক্ষণ পর্যন্ত না কী হবে? পুরো এরিয়াতে ঘনত্বটা সমান হবে। ব্যাপারটা আরও সুন্দর করে বললে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে ধরো এটা একটা পানির বোতল। এখানে ধরো যে পানি যেগুলো আছে, ঠিক আছে, এই পানিগুলো ধরো এখানে ধরো এইটুকু একটু কালো পানি আছে। কী পানি আছে? কালো পানি আছে। তো এখানে যখন তুমি পানি আরও দিবা, আরও কালো পানি হবে না? আরও যখন পানি দিবা তখন আরও একটু কালো পানি হবে না? মানে পানিগুলো আর একটু বাড়বে না, কালো হয়ে যাবে না যে পানিটা আমি দেবো? তো এরকম করে আমি যখন পানি দিতে থাকবো একটা সময় কী হবে? কালো পানিগুলো বের হয়ে যাবে না? বের হইতে দিতে পুরো গ্লাসটা আমার সাদা হয়ে যাবে না? কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ কোনো একটা উচ্চ ঘনত্বের, মানে আমাদের যখন যে গন্ধটা এখানে হয়, হ্যাঁ, তুই ধর এভাবে চিন্তা করছিস, এটা একটা বিরিয়ানির হাঁড়ি। এই বিরিয়ানির হাঁড়িতে প্রথমে গিয়ে এখানে কি অনেক অনেক বিরিয়ানির গ্রান না? গ্রান কি না? আশপাশের ঘরগুলোতে কি বিরিয়ানি গ্রানটা তখন আসে না? তাইলে এখন এই বিরিয়ানিটা যেখানে রান্না করেছে গ্রানটা সেখানে, কিন্তু আস্তে 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 সব জায়গায় গ্রানটা ছড়াবে। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে যে জায়গাতে বিরিয়ানি আছে ওই জায়গাটা হলো উচ্চ ঘনত্বের জায়গা, যে জায়গাতে বিরিয়ানি নাই সে জায়গাটা হলো নিম্ন ঘনত্বের জায়গা। আমার কথা কি বোঝা গেছে ভাই? কি বলছি? যেখানে বিরিয়ানিগুলো আছে ওইটা হলো উচ্চ ঘনত্বের জায়গা, যেখানে গন্ধটা সৃষ্টি হয় ওইটা হলো কি ঘনত্ব? উচ্চ ঘনত্বের জায়গা। আর যেখানে গন্ধ সৃষ্টি হয় না ওইটা হলো নিম্ন ঘনত্বের জায়গা। তো সবসময় কি হবে? গন্ধ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। গন্ধ কোন দিকে যাবে? উচ্চ ঘনত্বের দিকে নিম্ন ঘনত্বের দিকে যাবে গন্ধ। কথা বোঝা গেছে? তো গন্ধ যখন উচ্চ ঘনত্বের দিকে নিম্ন ঘনত্বের দিকে আস্তে আস্তে যাইতে থাকবে, তো গন্ধ তো একটা পরিমাণ আছে নির্দিষ্ট। তো এটা যখন বড় জায়গায় যাইতে থাকবে তখন আস্তে আস্তে পরিমাণটা কমে যাবে না? কমে যাবে কি না? একটা সময় কি হবে? এটা সম্পূর্ণ নাই হয়ে যাবে। তাহলে কতক্ষণ পর্যন্ত গন্ধ এটা ছড়াবে? যতক্ষণ পর্যন্ত উচ্চ ঘনত্ব আর নিম্ন ঘনত্বের জায়গা দুটো সমান ঘনত্ব হবে না। মানে অর্থাৎ নিম্ন ঘনত্বের জায়গায় যেখানে আগে গন্ধ ছিল সেখানে একটু একটু গন্ধ পাওয়া যাচ্ছে না? তো গন্ধ পাওয়া যায় একটা সময় কী হবে? গন্ধ
উচ্চ ঘনত্ব নিম্ন ঘনত্ব সব জায়গায় গন্ধ সমান হয়ে যাবে, তখন ঘনত্বটা সমান হয়ে যাবে। ছড়াবে কতক্ষণ? যতক্ষণ না ঘনত্বটা সমান হচ্ছে, যতক্ষণ না ঘনত্বটা কী হচ্ছে? সমান হচ্ছে। সমান হয়ে গেলে কী হয়ে যাব? গন্ধ আর ছড়াবে না। কথা কি বোঝা গেছে? তো ব্যাপন মূলত এই ব্যাপারটা। তো ব্যাপনে আমাদেরকে এখানে বলতেছে যে এই যে এখানে বলতে দেখ, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ব্যাপনের অণুগুলো ছড়িয়ে পড়ে। অণুগুলো কোথায় যায়? বেশি ঘনত্বের জায়গা থেকে কোথায় যায়? কম ঘনত্বের জায়গা দিকে। দেখ, বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। আর এই চলনটা খুব দ্রুত হয়। এই চলনটা তরল গ্যাসের ক্ষেত্রে কি হয়? খুব দ্রুত হয়। অর্থাৎ যে কোনো গ্যাস গন্ধের গ্যাসগুলা খুব দ্রুত ছড়ায়। বোঝা গেছে? গন্ধ সাধারণত একটা গ্যাসীয় জিনিস। কথা কি ক্লিয়ার? কিন্তু কঠিন জিনিসের আস্তে ছড়ায়। যেমন ধর আজকে এই একটা লোহাকে রং করে আনলো, তোর এটার একটা গ্রান আছে না? গ্রান আছে না? রঙের একটা গ্রান আছে না? গন্ধ একটা আছে না? গন্ধ একটা আছে না? নতুন বই আনলে বইয়ের একটা গ্রান আছে না? তো এই গ্রান কি সব জায়গায় ছড়াই যায়? যায় না। আর তুমি যায় না, গ্রানিং লাগে না। আচ্ছা, খালি ব্যাগ কথাতেছি কনা দিলে আগে তোর কাছে, তুই কেমনে বুঝবি যে আরেক রুমে নতুন বই আসছে? বিরিয়ানি আনলে সেটা একটু গ্রান যায়। কথা কি বোঝা গেছে? তুই আবার কি হয়, যেমন স্যান্টের গ্রান রুমে যে স্প্রে করে, এটার গ্রানটা কিন্তু দ্রুত ছড়ায়। কিন্তু বইয়ের গ্রান কি দ্রুত ছড়ায়? নতুন বইয়ের গ্রান এখন লোহাতে রং করে নিলে কি, তো কঠিন জিনিসের গ্রান আস্তে ছড়ায়। তরল আর গ্যাসীয় জিনিসের গ্রানটা কি ছড়ায়? দ্রুত ছড়ায়। কোন দিকে যাবে? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। যেখানে গন্ধ আছে সেটা বেশি ঘনত্ব, যেখানে গন্ধ নেই সেটা কম ঘনত্ব। তো ওই যেখানে গন্ধ নেই ওইখানে আস্তে আস্তে করে গন্ধগুলো যাবে। বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? এখন বলতেছে যে কতক্ষণ চলতে থাকবে? ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। মানে সব জায়গায় যতক্ষণ না সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা যাইতে থাকবে। ব্যাপারটা এভাবে চিন্তা কর, একটা খালি জায়গায় দেখ, এটা একটা খালি জায়গায়, আর এই যে আরেকটা, যেমন তোর বন্যার পানি আসছে না? বন্যার পানি আসছে না? বন্যার পানি আসছে যে প্রত্যেক দিন বাড়ছে না? বাড়ছে কিনা? তো একটা সময় গিয়ে কি সেটা আর বাড়ছে? এবার কমতে শুরু করছে না? তো পানির ব্যাপারটা কীরকম? পানি তো দুইটা যদি নল থাকে, যে একটা নল হলো একটু বড়, আর একটা হলো কি লম্বা, আর একটা হলো কি মোটা, ঠিক আছে? এখন এদের ভিতরে যদি পানির কানেকশন দেওয়া হয়, পানির কানেকশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ওদের হাইটটা সমান হচ্ছে, উচ্চতাটা সমান হচ্ছে। উচ্চতা সমান হয়ে গেলে কী হবে না? উচ্চতা সমান হয়ে গেলে পানির প্রবাহ আর আসা যাওয়া করবে না। এটাতে এটা নির্ভর করে না যে কোনটাতে পানিতে জায়গা বেশি আছে, কোনটা বেশি উঁচু, কোনটা বেশি মোটা, এটা নির্ভর করে না। নির্ভর করে উচ্চতাটা দুইটাতে সমান হওয়া পর্যন্ত পানিটা আপ ডাউন করে। কথা কি বোঝা গেছে? যেমন তুই একটা কাজ করতে পারিস, তুই একটা জগকে ফুটা করি আরেকটা জগের সাথে কানেকশন দিস, এরপরে পানি ডালি দিস, দেখবি ওই ফুটের ছিদ্রটা যতক্ষণ না ওই দুটা জগের উচ্চতা সমান হচ্ছে ছিদ্রটা, ততক্ষণ পর্যন্ত কী হবে? পানি আপ ডাউন করবে। সমান হয়ে গেলে কিন্তু আর পানি আপ ডাউন করবে না। কথা কি বোঝা গেছে? এরকম জিনিসটা। তো এরপরে অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্র ব্যাপন বন্ধ হয়ে যায়। তার মানে দেখ, আমি যেগুলোতে কালো কলম দিছি, লাল কলম দিছি, এই জিনিসগুলাই ইম্পর্ট্যান্ট। কথা কি ক্লিয়ার? আর আমি যে কথাগুলো বলছি এতক্ষণ, এই যে চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। চলন প্রক্রিয়াকে কী বলে? ব্যাপন বলে। তো আসো আমরা ব্যাপনের কিছু গুরুত্ব দেখব। ব্যাপনের প্রথম যে গুরুত্ব সেটা হলো শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। কি বলছি? বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে কি ঘটে? ব্যাপন ঘটে। তুমি যে খাবার খাচ্ছ, খাবারটা হজম হয় না? এটা একটা শরীরবৃত্তীয় কাজ। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এই নিঃশ্বাস নেওয়ার কারণে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়তেছে। আবার কিছু রক্ত আছে যেগুলা নিঃশ্বাস ছাড়তেছ, যে ওই রক্তগুলো ফেরত আসতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়তেছে। তুমি যে একটা মেশিন চালাও, মেশিন চালাইলে মসজিদে ধোঁয়া বাইর হয় না? ধোঁয়া বাইর হয় না। তো তোমার যে শরীরটা চলে, এটাতে ইঞ্জিন, এটা মেশিন চলেন না? তো এটা দিয়ে ধোঁয়া বাইর হইতো না? এই ধোঁয়াটা কি? এই গ্যাসটা নাকে দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইর হয়, এটা। কথা কি বোঝা গেছে? আর এই যে গ্যাসগুলো যে আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করতেছি, কার্বন ডাইঅক্সাইড যে আমরা বের করতেছি, এই গ্যাসগুলো যে আপ ডাউন করতেছে, এই আপ ডাউন করার কারণে আমাদের ভিতরে একটা কী হচ্ছে? কাজ হচ্ছে। কথা কি ক্লিয়ার? আমাদের শরীরটাতে কি হচ্ছে? কাজ হচ্ছে। আমাদের শরীরটাতে কি হচ্ছে? কাজ হচ্ছে। কথা বোঝা গেছে? যাতে নিঃশ্বাস আপ ডাউন করে না, এদের শরীরে কোনো কাজ হয় না, মানে এদের মৃত, মারা গেছে। কথা কি বোঝা গেছে? তাইলে এখন এই যে শরীরবৃত্তীয় কাজ, আমাদের রক্ত চলাচল করা, হার্ট পাম্পিং করা,
আমাদের খাবারগুলো হজম হওয়া, খাবারগুলোকে হজম হয়ে কি ফেটাতে থাকে যায় না, এগুলো চলে যায় না, এগুলো শরীরবৃত্তীয় কাজ। কথা কি বোঝা গেছে? তাইলে ব্যাপন ঘটে শরীরবৃত্তীয় কাজে, ব্যাপন প্রক্রিয়া ঘটে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ। যেমন উদ্ভিদ শ্বসনের সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর আমরা কার্বন ডাইঅক্সাইড কী করি? ত্যাগ করি। এই উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখন অক্সিজেন ত্যাগ করে, এটা একটা ব্যাপন প্রক্রিয়া। এটা একটা কী প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। এটা ব্যাপন দ্বারা এটা সম্ভব হয়। কী দ্বারা সম্ভব হয়? ব্যাপন দ্বারা। আবার জীবকোষের শ্বসনের সময় আমরা যখন ব্যাপারটা এভাবে চিন্তা করো, আমরা যখন খানা খাই না, ব্যাপারটা এভাবে চিন্তা করো, আমরা যে খাই যে সাধারণত কি খাই, যে এগুলো সাধারণত যেমন ধরো ভাত যা খাই এগুলো সাধারণত শর্করা খাই বা গ্লুকোজ খাই। ধরো যে গ্লুকোজ হলো C6H12O6, কথা বোঝা যাচ্ছে? বা এটা হাইড্রোকার্বন, এটা কোনো একটা গিয়া হাইড্রোকার্বন। তো আমরা যখন খাই, এখন খাওয়ার পর আমরা কী করি? আমরা খাইতে কী টানি? আমরা নিঃশ্বাস টানি না? আমরা যে খাই আমরা কি নাক বন্ধ করে খাইনি, নিঃশ্বাস টানি না? আমাদের যে অক্সিজেন কী করে? এই খাওয়াটাকে ভাঙি ফেলে। খাওয়াটাকে কী করে? এই খাওয়াটাকে কী করে? ভেঙে ফেলে। ভেঙে কী উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেটা তোমার নাক দিয়ে বাইর হচ্ছে। কথা কি বোঝা নাই? তুমি যে খাচ্ছ গ্লুকোজ, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এই অক্সিজেনটা কী করে? এই অক্সিজেনটা এই খাবারটাকে ভাঙি কী করে? এই যে আমার কার্বন ডাইঅক্সাইড বাইর করে নাকে দিই। আমার শরীর থেকে ঘাম বাইরে হয় না, পানি বাইরে হয় না? মানুষ যে 1 নম্বর সারি হিন্দন পানি বাইরে হয় না, মুতলে পানি বাইরে হয় না? বাইরে হয় না? এই যে কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো বাইরে, আবার কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। শরীর যে গরম থাকে, এটাতে কি মরা মানুষের শরীর গরম থাকে না? শরীর গরম থাকে, এটা শক্তি উৎপন্ন হয়। কথা কি বোঝা যাচ্ছে? এই প্রক্রিয়াগুলো শ্বসন প্রক্রিয়া। এগুলো কি প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে দেখো রক্ত থেকে যে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন করে, লসিকা কোষ থেকে আবার কোষে পরিবহন হয়, যে রক্তের যে আদান প্রদানগুলা, ঠিক আছে? এই দেখে প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। কার্বন ডাইঅক্সাইড আদান হয়েছে না, কার্বন ডাইঅক্সাইড বাইরেছে না, নাকটি বাইরেছে না কার্বন ডাইঅক্সাইড। তারপরে এই আদান প্রদান করে রক্ত থেকে যে পুষ্টি উপাদান, আমাদের যে রক্তগুলো থেকে পুষ্টি উপাদান আছে রক্তগুলোতে, ঠিক আছে? কীরকম? যেমন ধরো মানুষ যে খায় চর্বি খায়, চর্বিগুলো কিন্তু কী হয়? রক্ত চলাচলে বাধা প্রদান করে। কথা বোঝা যাচ্ছে? মানুষ যে স্ট্রোক করে কখন করে? রক্ত চলাচলে বাধা পায়। কথা বোঝা যাচ্ছে? তারপর অক্সিজেন বলতে এইসবগুলো হয়, এগুলো হলো ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব। আমার কালকে ব্যাপন প্রক্রিয়ার গুরুত্ব পড়া দিতে হবে। কথা ক্লিয়ার? বোঝা গেছে? এই দেখো এখানে একটা জিনিস আছে, বাবুন উদাহরণ দেখো, ঘরের স্যান্ড বা আতর ছড়ালে, ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটা ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া এবং স্যান্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। বুঝছি না? বেশি ঘন জায়গা থেকে সব জায়গায় হয়ে পড়ে। তোমার হাতের এখানে একটু স্যান্ড লাগাইছো, একটু আতর লাগাইছো, তাহলে এটা বেশি ঘনত্বের জায়গা, আস্তে আস্তে গ্রাউন্ডে সবার কারণে লাগবে। এটা হলো গিয়া কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া। বোঝা গেছে? এই ব্যাপন নিয়ে কালকে আমাকে পড়া দিবেন। আসসালামু আলাইকুম।